কংগ্রেচুলেশন, ঈদ মোবারক। প্রাথমিক যে ধাপটা সফলভাবেই কমপ্লিট হয়েছে। এই দিনটা যে আসবে এটা আমরা জানতাম, তবে আরো আগে আসলে ভালো হতো। কিন্তু বিশ্বাস করুন, ওটা তো শুধু চোখের ধুলো। আসল খেলাটা খেলে ফেলেছেন গত 48 ঘন্টায়। এমন এক ম্যাজিক ট্রিক দেখালেন যাতে আগামী 100 বছর কেন 500 বছরেও ফুরাবে না। দিলেই খেলা শেষ। এবার বাঁচাধন যাবে কোথায়? কাঁচা খেলোয়াড়? একদমই না। তিনি জানতেন এই দিন আসবে। সাব্বাস জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবার বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সিংহের মতো গর্জন দিয়ে বলেন, আমরা আর বিড়ালের মতো বাঁচতে চাই না, আমরা সিংহের মতো বাঁচতে চাই। ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। জামাত ইসলামের বিরুদ্ধে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন পরিস্থিতিতে পড়েছে। কত ধানে কত চাল ফখরুল এবার টের পেয়েছে, কারণ তিনি জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। তবে জামাতকে নির্মূল করতে চেয়ে মির্জা ফখরুল বেকায়দায় পড়েছে। ডক্টর শফিকুর রহমানের হয়ে এবার সংসদে মির্জা ফখরুলকে রীতিমতো উচিত শিক্ষা দিয়ে ছেড়েছেন এ সময়ের দাপুটে নেতা হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনার 15 বছরের ভয়াল স্বৈরাচারের পতন হতে না হতে কি দেশে নতুন আরেক স্বৈরাচারের জন্ম হবে? সদ্য ক্ষমতায় বসে কি পুরনো মিত্রদের পিঠে প্রকাশ্য দিবালোকে ছুরি মারতে শুরু করেছে বিএনপি? আজ ক্ষমতার মসনদে বসেই তাদেরকেই কেন রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি? কেউ যদি আবার সেই শক্তির রাজনীতি প্রদর্শন করতে চায়, কেউ যদি হকি স্টিক, গ্রামদা, স্টাম্প এবং মত তৈরি করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চায়, আঘাত করতে চায়, আমরা তাদেরকে সাবধান বলছি সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সবার আগে আমরাই তাদের সামনে আবু সাইদ বলে দাঁড়াবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ডক্টর শফিকুর রহমানের হয়ে এবার সংসদে মির্জা ফখরুলকে রীতিমতো উচিত শিক্ষা দিয়ে ছেড়েছেন এ সময়ের দাপুটে নেতা হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতির মাঠে এখন রীতিমতো আগুন জ্বলছে, আর তাতেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গদিতে একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তরুণদের চোখের মনে এই হাসনাতকে নিজেদের পকেটে রেখে গদি চিরস্থায়ী করার একটা বিশাল গেম প্ল্যান সাজিয়েছিল তারেকের দল। কিন্তু ফখরুলের এক বিশাল ভুলেই সেই স্বাদের প্ল্যান একেবারে ধুলোয় মিশে গেছে। অনেক চতুর আর বাঘা বাঘা নেতারাও এখন একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, কারণ ক্ষমতার মগডালে বসে তারা এখন হারে হারে টের পাচ্ছেন এই তুখোর তরুণদের তেজ যদি একবার তাদের বিরুদ্ধে ঘুরে যায় তবে ক্ষমতার চেয়ার ধরে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে কিভাবে একটা মাত্র বেফাঁস কথা তারেক সাহেবের সাজানো বাগান তছনছ করে দিল, এবং কিভাবে ডক্টর শফিকুরকে কড়া পাহারায় রেখে হাসনাত আব্দুল্লাহ পুরো হিসাব পাল্টে দিলেন। ঘটনা শুরু হয় কয়েকদিন আগে হওয়া একটি রাজনৈতিক সভাকে ঘিরে। ক্ষমতার গরমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন এক বেফাঁস কথা বলে বসেন যা পুরো রাজনীতির মাঠে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি সেই মিটিংয়ে একদম প্রকাশ্যে হুঙ্কার দিয়ে ওঠেন যে আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনীতির মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা হবে। শুধু তাই নয়, এই বাঘা নেতা খুব অহংকার করে জানান জামায়াতকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তাদের দলের ভেতরে খুব গোপনে কাজ চলছে। এই একটা কথাই প্রমাণ করে দেয় ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তারা হয়তো ভেবেছিল এমন দাপট দেখালে বাকি রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এবং কেউ টু শব্দ করার সাহস পাবে না, কিন্তু তাদের এই অতি চালাকি শেষ পর্যন্ত গলার ফাঁস হয়ে দাঁড়াবে তা একটু বুঝতে পারেনি তারেকের দল। ফখরুলের এই কথার কারণেই মূলত তারেক রহমান এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ যে তরুণদের কাজে লাগিয়ে তারা ছড়ি ঘোরাতে চেয়েছিল সেই তরুণরাই এখন চরমভাবে খেপে গেছে। এই কারণে ফখরুলের এই গরম কথার করা জবাব দিতে একদমই সময় লাগেনি। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এবার সরাসরি গর্জে ওঠে তরুণদের আইকন হাসনাত। তিনি কোনো কিছু না লুকিয়ে ডক্টর শফিকুর রহমানের দলের পক্ষে এক মজবুত দেয়াল হয়ে দাঁড়ান। পুরো সংসদকে চুপ করিয়ে দিয়ে এই তরুণ কড়া হুমকি দেন যে রাজনীতির মাঠে একটা নির্দিষ্ট সীমারেখা থাকা দরকার, সেই সীমা কোনোভাবে পার হওয়া চলবে না। যখন সরকারি দলের একদম বড় পর্যায় থেকে অন্য একটা রাজনৈতিক দলকে মুছে ফেলার কথা আসে তখন সেটা সবার জন্য একটা বড় বিপদের সংকেত হয়ে দাঁড়ায়। হাসনাতের এই কড়া এবং সাহসী কথা মুহূর্তের মধ্যে তারেক সরকারের সমস্ত হিসাব পাল্টে দেয়, কারণ প্রধানমন্ত্রী খুব ভালো করে জানতেন হাসনাতকে যে কোনো মূল্যে নিজেদের পক্ষে রাখতে হবে। হাসনাত যদি একবার খেপে যান তবে সরকারের গদি নড়ে যেতে বাধ্য। কিন্তু ফখরুলের এই এক ভুলের চরম খেসারত দিতে গিয়ে আজ সেই হাসনাতই তাদের হাত ফসকে পুরোপুরি বেরিয়ে গেলেন। যে হাসনাতকে হাতে রেখে ক্ষমতার মধু খাওয়ার স্বপ্ন দেখা হয়েছিল সেই হাসনাতই এখন তাদের প্রধান মাথা ব্যথা। রাজনীতির মাঠে কাউকে চিরতরে মুছে ফেলার কথা কোনোভাবেই ভালো কিছু বোঝায় না, বরং এগুলো গায়ের জোর খাটানোর একদম সস্তা রূপ। অনেকে বলছেন মির্জা
মির্জা ফখরুল হয়তো সাময়িক উত্তেজনায় এই কথা বলে ফেলেছেন, কিন্তু এর পেছনের বিপদ অনেক বড়। একটা স্বাধীন দেশে অন্যদের গায়েব করে দেওয়ার এই ছক মূলত চরম ভণ্ডামির সমান। যারা কিছুদিন আগেও নিজেদের অনেক ভালো মানুষ দাবি করত, আজ তারাই ক্ষমতায় বসে অন্যদের গলা টিপে ধরার ফন্দি করছে। এই দুই রকম রূপের কারণেই তারেক রহমানের অবস্থান ক্রমশ নড়বড়ে হয়ে পড়ছে। তরুণ সমাজ এই চতুর কৌশল খুব দ্রুতই ধরে ফেলেছে। তারা বুঝতে পেরেছে মুখে বড় বড় কথা বললেও ভেতরে ভেতরে একাই রাজত্ব করার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে নেতারা ভুলে গেছেন জোর করে কাউকে দাবি রাখার চেষ্টা উল্টো নিজেদের দিকেই ফিরে আসবে। বর্তমান অবস্থা খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায় দেশ যেন আবারও সেই পুরনো অন্ধকার দিনের দিকে হাঁটতে শুরু করেছে। কথায় কথায় মামলা দেওয়া, ফেসবুকে কিছু লিখলে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া কিংবা অন্যদের সামাজিকভাবে হেনস্থা করার সেই চেনা নাটক আবার ফিরে আসছে। পাশাপাশি ক্যাম্পাসগুলো আবারও অশান্ত হয়ে উঠছে। ঠিক এমনটাই তো করতে চেয়েছিলেন ক্ষমতা হারানো স্বৈরাচার হাসিনা। তিনিও চেয়েছিলেন বিএনপি এবং জামায়াতকে দেশ থেকে চিরতরে তাড়িয়ে দিতে। সেই বাজে কাজ করতে গিয়ে তিনি দেশের পুরো আইন ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। তৈরি হয়েছিল আয়নাঘরের মতো ভয়ানক জায়গা। অন্যদের মুখ বন্ধ করা সেই চরম লজ্জার ইতিহাস এখনো দেশের মানুষের মন থেকে একদমই মুছে যায়নি। অথচ আজ তারেকের দল ক্ষমতায় এসে ঠিক সেই একই পথে হাঁটার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ক্ষমতা পেয়ে অতীত ভুলে যাওয়ার এই স্বভাবটাই তরুণ সমাজকে সবচেয়ে বেশি রাগিয়ে তুলেছে। খুব বেশি দিন আগের কথা নয়, 24-এর গণঅভ্যুত্থান এই দেশের রাজনীতির চেহারা চিরতরে বদলে দিয়েছে। এত ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে দাঁড়িয়ে যখন বর্তমান সরকারের বড় কোনো মন্ত্রী পুরনো স্টাইলে অন্যদের শেষ করে দেওয়ার কথা বলেন, তখন তা পুরো দেশের মানুষের সাথে বেইমানি করার সমান। ইতিহাস বারবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে, যারা গায়ের জোরে অন্যদের রাজনীতি থেকে মুছে ফেলতে চেয়েছে তারাই একদম চরমভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগের করুণ পরিণতি এখন সবচেয়ে বড় প্রমাণ। যারা একসময় নিজেদের অনেক শক্তিশালী ভাবত, তারা আজ মুখ লুকানোর কোনো জায়গা পাচ্ছে না। এরপরও যদি বিএনপি সরকার সেই একই পথে পা বাড়ায়, তবে তাদের অবস্থা যে এর চেয়েও বড় খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির একটা বিচার আছে, যেখানে ক্ষমতার দাপট বেশি দিন টেকে না। সংসদের ভেতরেও ও বাইরে হাসনাত আব্দুল্লাহর নতুন এই কাজ দেশের রাজনীতিতে একদম একটা নতুন স্টাইল তৈরি করেছে। তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এখনকার রাজনীতি আর পেশি শক্তি বা পুরনো দিনের চালাকি দিয়ে চলবে না, বরং আগামী দিনের রাজনীতি হবে একদম পরিষ্কার যুক্তি এবং ভালোর নীতির উপর। সরকারি দলের দিকে তাক করে তিনি যে কড়া কথা বলেছেন তা এক কথায় দারুণ একটা দাবার চাল। তিনি পরিষ্কার করেছেন যে সবার মত আলাদা হতে পারে, কিন্তু সরকারি ক্ষমতা ব্যবহার করে কাউকে জোর করে দাবিয়ে রাখা এই প্রজন্মের তরুণীরা কোনোভাবেই মেনে নেবে না। জামায়াতের পাশে দাঁড়িয়ে তিনি মূলত কোনো নির্দিষ্ট দলের অন্ধপক্ষ নেননি, বরং দেশের সব দলের রাজনীতি করার অধিকার এবং মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করেছেন। তার এই নিখুঁত চাল তারেক সরকারকে রীতিমতো বিপদে ফেলে দিয়েছে। সব মিলিয়ে এখন তারেক সরকারের জন্য বেশ খারাপ সময়। একদিকে ফখরুলের বেফাস কথার কারণে তৈরি হওয়া ঝামেলা, অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর মতো ভীষণ জনপ্রিয় নেতার প্রকাশ্য অবস্থান। সব মিলিয়ে সরকার এখন একেবারে হাবুডুবু খাচ্ছে। তারেক রহমান অত্যন্ত চালাকি করে তরুণদের কাজে লাগিয়ে অনেকদিন ক্ষমতায় থাকার যে বড় স্বপ্ন দেখেছিল তা এখন চরম বিপদের মুখে। যদি বর্তমান সরকার খুব তাড়াতাড়ি তাদের এই একা রাজত্ব করার নীতি থেকে সরে না আসে, তবে খুব শীঘ্রই তরুণ সমাজের এক বিশাল অংশ রাগের মুখে পড়তে হবে তাদের। দেশের সাধারণ মানুষ অনেক কষ্ট করে মুক্তি পেয়েছে, তারা কোনোভাবেই নতুন করে আর কাউকে গায়ের জোর খাটাতে দেবে না। সামনের দিনগুলোতে এই রাজনীতি কোন দিকে যায়, সরকারের বড় নেতারা কি তাদের ভুলের মাসুল দিয়ে শুধরে নেবে, নাকি আবারও চরম লেজেগোবরের অবস্থা তৈরি করে নিজেদের বিপদ ডেকে আনবে, সেটাই এখন দেখার বিষয়। তরুণদের এই জাগরণ প্রমাণ করে ক্ষমতালোভী রাজনীতির দিন শেষ হয়ে গেছে। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন, তারা সবকিছু খুব গভীরভাবে খেয়াল করছে। তারেক সাহেবের দল যদি মনে করে তারা আগের মতো করেই সব পার পেয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের মনে রাখতে হবে, এই দেশের তরুণীরা একবার জেগেছে, তখন তাদের ঘুম পাড়ানো আর সহজ নয়। যে ভুল মির্জা ফখরুল করেছেন, সেই ভুলের খেসারত পুরো দলকেই দিতে হতে পারে। হাসনাত আব্দুল্লাহ শুধু একজন ব্যক্তি নন, তিনি এখন লাখো তরুণের গলার স্বর। তার কথা মানে দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা। তাই তাকে পাশ কাটিয়ে বা তাকে রাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকাটা হবে একটা আকাশকুসুম কল্পনা। এই অবস্থায় তারেক সরকারের উচিত খুব ভেবেচিন্তে পা ফেলা, নয়তো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হবে। খুব বেশি সময় লাগবে না, কারণ রাজনীতির মাঠে এখন আর কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও বিনা যুদ্ধে ছেড়ে দেবে না। দেখা যাক শেষ পর্যন্ত দড়ি টানাটানিতে কার জয় হয় আর কার মুখে চুলকানি পড়ে। তবে এটা নিশ্চিত, আগামী দিনের রাজনীতি হতে যাচ্ছে চরম উত্তেজনায় ভরপুর। শিবিরের প্রতিবাদে মুহূর্তে বিরাট সফলতা আপনাদেরকে এখন দেখাবো। দর্শক, শিবির কি পারে পুরো জাতি তাকিয়ে দেখলো। ক্ষমতায় যারাই থাকুক, শিবির বাংলাদেশের গুরুত্বপূর্ণ অ্যাক্টর। যারা রাজনীতি বুঝেন কিংবা বুঝতে চান, অ্যাক্টর এটা একটা গুরুত্বপূর্ণ পরিভাষা পলিটিক্যাল সায়েন্সের। অ্যাক্টর মিনস, অ্যাক্টর দুই ধরনের হয়, স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর। তো সেক্ষেত্রে নন স্টেট অ্যাক্টর যারা সরাসরি রাষ্ট্র না, কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল, এবং দে ক্যান ডু সামথিং, দে ক্যান ইনফ্লুয়েন্স সামথিং, দে ক্যান মোটিভেট সামওয়ান, দে হ্যাভ ইফেক্টিভনেস, ইটস কল্ড অ্যাক্টর। শিবির ইজ অ্যান অ্যাক্টর ইন বাংলাদেশ। শিবির ইজ ফ্যাক্টর ইন বাংলাদেশ। অ্যাক্টর অ্যান্ড ফ্যাক্টর দুইটাই। এবং বাংলাদেশের যে কোনো ঘটনায় রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিবে, তখন শিবির ওটা বিরোধিতা করছে কি করছে না, শিবির ওটার পক্ষে আছে কি আছে না, এটা কনসিডারেবল। যেমন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, হঠাৎ করে সরকার তারেক জিয়া একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দেওয়া হবে, 3 দিন বন্ধ 3 দিন খোলা, আর বাকি 3 দিন অনলাইনে ক্লাস হবে। শিবির, একমাত্র শিবির এটা মারাত্মক বিরোধিতা করেছে যে এগুলো আমরা মানি না, অনলাইনে কোনো ক্লাস চলবে না। একটা পর্যায়ে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত সে অনলাইন ক্লাস কিন্তু আর হয়নি। এমনকি সেই স্কুল বন্ধ, মানে 3 দিন বন্ধ থাকবে 6 দিনের মধ্যে, সেটাও কিন্তু আর হয়নি। আগে যেভাবে চলতো সেভাবেই চলছে। এটা কি জন্য জানেন? অনলি শিবিরের প্রতিবাদে। তা শিবির কি পারে দেখেছেন তো? না, আমি অবশ্যই এই আলোচনায় ওটা দেখাতে চাইনি, আর একটা জিনিস দেখাবো। তার আগে মূল যে জিনিসটা দেখাবো তার আগে একটু ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে আসি। এই যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়, ওটাকে কেন্দ্র করে এই যে শাহবাগ থানায় মব, তারেক জিয়া বিএনপির এটা মহাপরিকল্পনা ছিল। তারা ইচ্ছাকৃতভাবে মব করবে, শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাবে, তারপরে একটা পর্যায়ে হল দখল করবে, ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিবিরকে পিটিয়ে, শিবিরকে মামলা দিয়ে গ্রেপ্তার করাবে, ধরবে, হামলা করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিবে, শিবির দৌড়ে পালাতে বাধ্য হবে, এরকম একটা উদ্দেশ্য ছিল। কিন্তু না, শিবির কি জিনিস বিএনপি তারেক জিয়া সালাউদ্দিন আহমেদ টের পেল। শিবির ভেবেছিল যেহেতু শিবির সংখ্যাগরিষ্ঠ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 300 জন ছাত্রদল থাকে, শিবির আছে কমপক্ষে 3000, যদি ছাত্রদল থাকে 1000 তাহলে শিবির আছে 10,000। শিবির এতটাই বড় সংগঠন ছাত্রদলের চেয়ে। রানিং স্টুডেন্ট ছাত্রদল 300-র বেশি জীবনও পাবে না, আর বাকিগুলো সব আদুয়াই। আর শিবির যা পুরোটাই রানিং স্টুডেন্ট। তো দর্শক, এই জায়গায় ছাত্রদল বিএনপি চেয়েছিল যে থানার ভিতরে ঢুকে যদি আমরা মব করি, শিবির নেতাদের যদি লাথি দেই, তাহলে অনিবার্য শিবির আমাদেরকে পিটাবে, আর আমাদের পিটালে তখন আমরা পুলিশ নিয়ে বা বহিরাগত নিয়ে আমরা শিবিরকে ক্যাম্পাস ছাড়া করবো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু দেখা গেল যে শিবির এতটাই ধৈর্য ধরলো, এতটা কৌশলে খেললো যে ছাত্রদলকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করে ছেড়ে দিল। এখন ছাত্রদলের ছেলেরা শাস্তির মুখোমুখি, সবার জীবন তামা তামা, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, একাডেমিক জীবন, সব জায়গা থেকে তারা বিচ্ছিন্ন, একলা হয়ে যাচ্ছে। আবার শিবিরে কিছুই হলো না, বরং ক্ষতি যা হওয়ার ছাত্রদল হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে ছাত্রদলকেই, শিবিরকে কিন্তু একবারও ক্ষমা চাইতে হয়নি। শিবির জাস্ট মজলুম হয়েছে, এবং আহত হয়েছে যারা এবি জুবায়ের মোসাদ্দেক, তারা কিন্তু শিবির না, এটা মনে রাখতে হবে। ওরা ষড়যন্ত্র করতে গিয়েছে শিবিরের বিরুদ্ধে, কিন্তু মায়ের দিয়েছে এবি জুবায়ের মোসাদ্দেককে। দে আর নট শিবির, বাট শিবির তাদের পক্ষে, এবং এবি জুবায়ের মোসাদ্দেকও শিবিরের পক্ষে, কিন্তু তারা শিবির না। এবার শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়নি, তারা আলাদা নির্বাচন করে নির্বাচিত হয়েছে। তো দর্শক, এই গেল একটা, যে শিবির কি পারে এটা তারেক রহমান দেখলো। এখন তো পুরো তারেক রহমান, বিএনপি, শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু, রাকিবুল ইসলাম বকুল, সবার সুর নরম হয়ে আসছে যে না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, নইলে ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে সুযোগ নেবে, নানান কিছু। দর্শক, ছাত্রলীগের এক সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা, লাবলু মোল্লা বা লাবলু এরকম তার নাম, আমি চিনি। আমার লাবলু মোল্লা শিশির আমার সূর্যসেন হলে ছিল, আমার হলের বড় ভাই। জঘন্য ছাত্রদল নেতা, ছাত্রলীগ নেতা, এবং তার চেহারার মধ্যে একটা সন্ত্রাসী ভাব আছে, এবং তিনি পিওর সন্ত্রাসী। সিদ্দিকী নাজমুল আলম, লাবলু মোল্লা, এরা ছিল একদম প্রফেশনাল সন্ত্রাসী। এরা সরোয়ার্দী উদ্যানে ঘাস কেটেও বিক্রি করত। আমার নাজমুল ভাই সরোয়ার্দী উদ্যানে মাগির দালালি করত। আমি এটার আর ব্যাখ্যা দিলাম না নেতা থাকা অবস্থায়, অবশ্যই সেক্রেটারি হওয়ার আগে। এই লাবলু মোল্লা, নাজমুল, এরা ভয়ঙ্কর প্রকৃতির লোক ছিল। আপনি চিন্তা করেন, এই লাবলু মোল্লা খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছে, এবং সরাসরি স্পষ্ট দেখা যাচ্ছে খালেদা জিয়া যে গাড়ির মধ্যে, জাতীয় পতাকাবাহী যে গাড়ি, সেই গাড়ির উপর সরাসরি লাঠি দিয়ে আঘাত করছে, একদম ক্লিয়ার ভিডিও ছবি। সেই লাবলু মোল্লা জামিন পেয়েছে। সে লাবলু মোল্লাকে ধরিয়ে দিয়েছে কিন্তু শিবিরের ছেলেরা, এই ডাকসুর ছেলেরা, এবি জুবায়ের মোসাদ্দেক এবং অন্যান্য শিবিরের ছেলেরা। আমরা দেখেছি সূর্যসেন হলে ভিপি থেকে শুরু করে আরো অনেকে ভূমিকা পালন করেছে লাবলু মোল্লাকে বাসা থেকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে। অনেকে বলে যে মব করা হয়েছে, না, কোনো মব না, পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া কখনো মব না। এবং এবি জুবায়ের মোসাদ্দেকদের ভূমিকা ছিল। সে লাবলু মোল্লা জামিন পেয়েছে। স্বাভাবিকভাবে ছাত্রদলের ছেলেরা খালেদা জিয়ার গাড়ি ভরে হামলাকারী লাবলু মোল্লাকে ধরিয়ে দেয়নি, শিবিরের ছেলেরা ধরিয়ে দিয়েছে, এবং জামিনে ক্ষুব্ধ হয়েছে শিবিরের ছেলেরা। এবং আমি দেখেছি যে শিবিরের ছেলেরা প্রতিবাদে অনলাইন উত্তাল করে রেখেছে যে খালেদা জিয়ার গাড়ি ভরে হামলা করা ছাত্রলীগ নেতার জামিন, এটা তীব্র প্রতিবাদ করেছে শিবিরের ছেলেরা। এবার তারা কষ্ট পেয়েছে, এবং জামাত শিবির পন্থী যত অনলাইন পেজ আছে সব
এই যে প্রতিবাদ হয়েছে যে খালেদা জিয়ার গাড়ি ভরে হামলা করা ছাত্রলীগ নেতার জামিন, এবং প্রতিবাদের এক পর্যায়ে খবর একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাবি কর্মকর্তা লাবলুর জামিন প্রত্যাহার, তার মানে জামিন প্রত্যাহার করা হয়েছে। শিবিরের ছেলেরা জামিনের বিরোধিতা করেছে জাস্ট অনলাইনে, ফেসবুকে, সেই জামিন কিন্তু প্রত্যাহার হয়েছে। বুঝতে পারছেন যে শিবিরের প্রতিবাদে কি হয়, কি ফলাফল হয়? অনলি বিকজ অফ শিবিরের প্রতিবাদ লাবলু মোল্লার জামিন প্রত্যাহার, এবং লাবলু মোল্লা সম্ভবত বের হতে পারবেন না এবং তার চাকরিও থাকবে না, আর অনেক মামলায় তিনি ফেসে যাবেন, অনলি বিকজ অফ শিবির। এখানে ছাত্রদল মোটেও প্রতিবাদ করেনি, ছাত্রদলের সাথে লাবলু মোল্লার কোনো শত্রুতা নাই, যা ঘটেছে সব শিবিরের সাথে, শিবিরের ছেলেদের সাথে। অতএব শিবির প্রতিবাদ করে বাংলাদেশে কি করতে পারে পুরো জাতি তাকিয়ে দেখলো। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।